শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আইয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। দর্শক, ভাষা আমাদের মনের ভাব প্রকাশ করার অন্যতম বাহন। কিছু কিছু অনুভূতি আছে আমাদের মনের গহীনে, যেগুলো আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি না। তখন সুর, তাল, লয় মিলে সৃষ্টি হয় গান। গানের মাধ্যমে না বলা কথাও বলা যায়, শোনা যায়, অনুভব করা যায়। তাই তো আমরা গান শুনতে ভালোবাসি, গান নিয়ে কথা বলতে ভালোবাসি। আজকে তারকা কথনের আড্ডা হবে গান নিয়ে। সেই উদ্দেশ্যে আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী আখি হালদার, শুভ দুপুর, আছেন ইমরান খন্দকার, এবং আমাদের সাথে আরও আছেন খুদে গানরাজের তাসনিম জামান স্বর্ণা। স্বাগতম আপনাদের সকলকে। এবং তিন রকমের গান, তিনজন গান, সেই তিন রং আজকে একই জায়গায় মিলিত হলো। হ্যাঁ, একটু জায়গায় মিল আছে, আমরা দুজন খুব কাছাকাছি পড়েছি, মাঝখানেও খুব ডিফারেন্ট। এছাড়াও আসলে সুরের সাধনা যারা করেন তাদের সুরের সাধনার ক্ষেত্রটা ভিন্ন হতে পারে, কিন্তু মনের মধ্যে তো আসলে সেই সুরটাকেই লালন করা। সুর একই। প্রথমে সেই সুরের কথাই যেহেতু বলছে, আখি হালদারকে দিয়ে শুরু করি যে গানে আসাটা আসলে কিভাবে শুরু হলো? গানে আসা একদম ছোটকাল থেকে, যখন 3তে পড়ি, একদমই মায়ের ইচ্ছাতে। আসলে আমার গানের প্রতি কোনোই শখ ছিল না। মা গানের জন্য খুব বললো যে না, গানটা করতে হবে, করো। নাচ করতাম, খেলতাম, খেলাতে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ছিলাম, ন্যাশনাল চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে জোর করে একরকম গান শেখা। তবে আস্তে আস্তে বড় হয়ে ওঠার সাথে সাথে গানটাকে ভালোবাসা, এবং যখন আমি সুরের ধারাতে যাই, আমার গুরু রেজানা চৌধুরী বন্যাদির কাছে আমি 13 বছর বয়সে যাই, আস্তে আস্তে সেখান থেকে ভালোবাসার জন্ম। আর এখন তো গান করছি, ভবিষ্যতেও করব। ভাগ্যিস মা তখন জোর করেছিলেন, না হলে আমরা এত ভালো একজন শিল্পী পেতাম না। একদম। আচ্ছা, ইমরান ভাইয়ের কাছে আসি, যে কি কাজ চলছে এখন বর্তমানে, জীবন কেমন যাচ্ছে গানের সাথে? অসাধারণ বলবো, কারণ হচ্ছে গান ছাড়া আমি আসলে একটা মুহূর্ত থাকতে পারি না। গানের মধ্যেই বসবাস করি সবসময়। রাত্রে ঘুমানোর আগে গান, খাওয়ার আগে গান, সকালবেলা ঘুম থেকে ওঠার পরই গান, মানে গান সবসময় গান। গান জুড়ে থাকে হৃদয়, মন, সবকিছু। এবং 2016 সালে আপনার প্রথম অ্যালবাম বের হয়েছিল, তখনকার অনুভূতিটা কেমন ছিল? আমরা তো জানি আপনি সেরা কণ্ঠ থেকে এসেছেন, কিন্তু আমি যখন 2014-তে যখন সেরা কণ্ঠ থেকে সেরা 10-এ ছিলাম, তারপর যখন ইন্ডাস্ট্রিতে আসলাম, আমাকে আমাদের সম্মানিত বিচারক যারা ছিলেন, তারা সহ আরও অন্যান্য যারা বড় ভাইরা ছিলেন ইন্ডাস্ট্রির, তাদের সাথে আগের থেকে কারোর সাথে আমার কানেক্ট ছিল। তারা আমাকে পরামর্শ দিলেন যে নিজের গান ছাড়া ইন্ডাস্ট্রিতে আসলে এবং লং রানে ভালো করতে পারবা না। তো আমি সেই জায়গা থেকে চিন্তা করলাম যে আমাকে অবশ্যই একটা নিজের অ্যালবাম করতে হবে। তখন হচ্ছে সিডির শেষ সময়টা চলছিল। 2018 সালের শেষের দিকে এসে সিডি বিলুপ্ত হয়েছে এদেশ থেকে। তো 2016 সালে আমি ইগল মিউজিক থেকে প্রথম অ্যালবামটা করেছিলাম। তো আমার সৌভাগ্য যে 7টা গান ছিল সেখানে, এবং 7 জন এদেশের গীতিকার, সুরকার এবং কম্পোজার কাজ করেছেন। বাহ, সেই অনুভূতিটা কেমন ছিল? আসলে সেরা কণ্ঠে তো একরকম ছিল, এরপর তো একদম নিজের ব্যক্তিগতভাবে নিজের সন্তানের মতো গানটাকে শুরু করা। রাইট। কারণ হচ্ছে তখন যখন পয়লা বৈশাখে 16 সালের 14 এপ্রিল উপলক্ষে আমার অ্যালবামটা রিলিজ হয়েছিল। তো যখন মানে অ্যালবামটা রিলিজ হলো, যে আগামীকাল আমাদের মানে সংশ্লিষ্ট যে লেবেল কোম্পানির ওনার যখন আমাকে ফোন করে জানালেন যে কালকে তোমার অ্যালবামটা রিলিজ হচ্ছে, বিশ্বাস করেন আমি আসলে আমার মানে কোনো কিছু খাইতে পারছিলাম না, এক্সাইটমেন্ট এতটা ছিল আমার। বাহ, চমৎকার। এবারে একটু স্বর্ণার কাছে শুনি যে স্বর্ণার কি কাজ চলছে এখন? প্রথমত আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং চ্যানেল আই আমার কাছে পরিবারের মতোই। ইটস লাইক আমার সেকেন্ড হোম। আর গানের বিষয়ে বলতে অনেক গানই চলছে, এবং অনেকগুলো গান রিলিজ হয়েছে ইতিমধ্যে, খুবই সুন্দর সুন্দর। এবং আমাদের যে দর্শক আছে তারা খুবই ভালো বলছে, সুন্দর। যেটা আশা করি সব সময় গান রিলিজ হলে, যে তারা আমাদের সাথে গান গাবে, বা রিলিজ হওয়ার সাথে সাথে জিনিসটা সব জায়গায় ছড়িয়ে পড়বে, তাদের ভয়েস থেকে আমি দেখব যে আমার গান গাওয়া হচ্ছে। এই জিনিসগুলো খুবই এনজয় করি। এবং সব সময় কি সে আশা স্মরণ ফলাফল পাওয়া যায়, বা দর্শকের স্যাটিসফ্যাকশনটা দেখে কেমন লাগে যে যেটা আশা করছিলাম সেটা হলো? আসলে গানগুলো তেমনই হইতে হয়, যেমন খুবই সুর, বাট খুবই তাদের মনের মধ্যে যে অনুভূতি আছে
সেগুলো নিয়ে যে গানগুলো গানের একটু লিরিকগুলো connect করতে পারা। হ্যাঁ কানেকশন যে ব্যাপারটা আছে এভাবে যদি লিরিক্স তৈরি করা হয় এবং সুরটা তেমন তাদের পছন্দের মতো হয়ে যায় তখন আরও বেশি সাড়া পাওয়া যায়। তো এখন পর্যন্ত যতগুলো গান রিলিজ হয়েছে তাদের থেকে রেসপন্স খুবই ভালো ছিল। বাহ, চমৎকার। স্বর্ণা তাহলে নিজের গান নিয়ে পরিতৃপ্ত। একদমই তাই। আঁখি হালদারের কাছে যদি একটু আবার আসি, শুনলাম যে গান তো নিজের ইচ্ছেতে শুরু হয়নি, তাহলে আঁখি হালদার যদি শিল্পী না হতেন তাহলে কি হতে চাইতেন? তাহলে অবশ্যই খেলোয়াড় হতাম, যেহেতু ওই স্টেজটাতে ছিলাম খুব peak সেই time গল্পটা থেকে। একটুখানি শুনি যে আসলে যা হয় ব্যাডমিন্টন খেলতাম ছোটকালে, খুব ছেলে বন্ধুদের সাথে খেলা হতো, কারণ মেয়েরা ওভাবে খেলতো না, মেয়েরা পুতুল খেলতো। এটা একটা কমন সময় ছিল আমাদের সময়। তারপরে আস্তে আস্তে খেলা, ন্যাশনাল স্কুল চ্যাম্পিয়ন হচ্ছি, সেখান থেকে কলেজ চ্যাম্পিয়ন, তারপরে কোচের কাছে পাঠিয়েছে, সেখানে আমরা অ্যারাউন্ড 150 জন স্টুডেন্ট ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি একা টিকেছি যে ন্যাশনাল খেলতে গেছি ওখান থেকে। বাহ, তো ওই জার্নিটা খুব বড় ছিল, শাস্তি জায়গাটা অনেক বড় ছিল। তারপরে তো ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, গোল্ড মেডেল পেয়েছি, সেখান থেকে ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন, মানে সব মিলিয়ে খেলোয়াড়ই হতাম সোজা কথা। বা এবং এখন তো শুনলাম যে গান নিয়ে খুব সুখী আছেন, এই যে খেলার জীবনটা ছেড়ে আসা, ওটার জন্য কি মনের মধ্যে কোনো অনুশোচনা আছে? একদম নেই, কারণ গানটা এত গভীরে ঢুকে আছে এখন, বা তখন এটাই দরকার ছিল হয়তো, বা ঠিক রাইট ট্র্যাকে এখন আছি। খেলাটা খুব ভালো সময়ে ছেড়েছি, খেলার মাঠে সবার সাথে খুব ভালো সম্পর্ক আছে। একটা হয় না যে তুমি একটা পিক টাইম থেকে কোনো কিছু ছেড়ে আসলে সেই জায়গাটা তোমার থেকে যায়, তো খেলার জায়গাটা এখনো সেভাবেই আছে যে আমাকে চেনে। তো খারাপ লাগা নেই, তবে গানে ঢুকতে পেরে এবং গানের মূল্যবোধটা ভেতরে ধারণ করা, যেটা আমার গুরু সবসময় বলেন যে আসলে গান তো শুধু গান না, গানটাকে জানা পড়া সব কিছু। আর রবীন্দ্রনাথ মানেই হচ্ছে একটা বড় চিন্তা, আশ্রয়। তো সেই আশ্রয় আমাদের প্রতিটি মুহূর্তের সাথে আছে, সেটা নিয়ে এখন থাকতে চাই। এবং আপনার সর্বশেষ গানটি নিয়ে একটু যদি কথা বলি, যে কোথায় শুট হয়েছিল? আচ্ছা, আমার লাস্ট মিউজিক ভিডিও আমি গত বছরে শুট শেষ করেছি সাউদার্ন জার্মানিতে। আমার খুব বিশেষভাবে আমি ওকে ধন্যবাদ জানাতে চাই, আমার বন্ধু ক্রিস্টফ সুরতমান। ও আমার সমস্ত মিউজিক ভিডিওগুলো করে এবং ঠিক একইভাবে গতবার এটাও করেছে। ভানু সিংয়ের পদাবলীর একটি গান করেছে, অদ্ভুত সুন্দর জায়গা। আমরা দর্শকদের সাথে নিয়ে গানটি একটু দেখে আসি। প্রিয় দর্শক, চলুন গানটি দেখে আসি। কি স্নিগ্ধ লাগছে আসলে, একদম আপনাকেও এবং প্রকৃতির সাথে মনে হচ্ছে মিলেমিশে সবকিছু একাকার হয়ে গেছে। মজার বিষয় কি, ওখানে তো সব ফরেনার, এবং এত ভেতরে সাউদার্ন জার্মানির এই লেকটা আর পাহাড়টা, তো ওখানে বেসিক্যালি ফরেনাররা ওয়াক করতে যায়। তো যখন দেখলো যে একটা বাঙালি শাড়ি পরে দাঁড়িয়েছে, ওরা জাস্ট স্টাক হয়ে দাঁড়িয়েছিল যে আচ্ছা এটা কি দেখছি। কিন্তু ওদের অ্যাপ্রিসিয়েশনটা খুব ভালো ছিল, মানে এরকম না যে শাড়ি পরা মানে একটা উজবুক বা কিছু চলে এসে, বিষয়টা তা না। ওদের এই অ্যাপ্রিসিয়েশনটা আমার খুব ভালো লেগেছে, যে বাইরে আসলে সবাই অ্যাপ্রিসিয়েট করে। এবং এই কথাটা ধরে যদি আমি একটু সামনে যেতে চাই, যে আপনি তো আসলে আন্তর্জাতিক অঙ্গনেও রবীন্দ্রসঙ্গীতকে রিপ্রেজেন্ট করছেন, বা এই যে বাঙালি কালচারটাকে বাইরে নিয়ে যাওয়া, সেটাকে ওরা কিভাবে দেখে? আমরা 2009 সালে প্রথম ওয়েস্টার্নদের সাথে একটা প্রোগ্রাম করি, শ্রী চিন্ময়ের একটি গ্রুপ আসে, অর্কেস্ট্রা গ্রুপ, তাদের সাথে আসলে পরিচয়টা হয়। সেটা সুরের ধারাতে একটা বড় প্রোগ্রাম হয়েছিল। সেখান থেকে ওরা কিন্তু সবাই ফরেনার, ওদের গ্রুপটাই ফরেনার, তো ওরা অসম্ভব বাংলা গানকে পছন্দ করে এবং ধারণ করে। ধরো আমি যখন গানটা করি, ওরা সুরটার সাথে অত্যন্ত পরিচিত, যে তোদের শোনার জায়গাটা অনেক বেশি, কথাটা বুঝতে পারে না দেখে একটু ট্রান্সলেট করে দিতে হয়, তখন ওরা কানেক্ট করতে পারে যে না আসলে রবীন্দ্রনাথ এরকম। কিন্তু ওরা জানে, ওরা নিজেরাও অনেক গান পারে, অনেক গান গায় আমাদের সাথে। এটাও খুব ভালো লাগার যে একটা বাঙালি কালচারকে ফরেনার কালচারটাকে রিপ্রেজেন্ট করা, এটা তো আসলেই ভালো লাগার একটি বড় বিষয়। বাঙালি হিসেবে আমাদের কাছে তো আসলে খুবই চমৎকার ব্যাপারটি। ইমরান খন্দকার, আপনার কাছে যদি আবার একটু আসি, এই যে গান নিয়ে কথা বলা, শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কথা বলছি, সেটা থেকে আসলে আপনারা যে আধুনিক গান করছেন, শাস্ত্রীয় সঙ্গীত আধুনিক সঙ্গীত, এই দুটোকে কিভাবে দেখেন, বা আপনারা কেন সেই দিকটাই বেছে নিলেন? আমি তো অ্যাকচুয়ালি সব ধরনের গান গাই, লোকসঙ্গীত, আধুনিক গান আর অন্যান্য গান যা আছে। অ্যাকচুয়ালি যখন শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি তখন পাশাপাশি সব গানই শেখা হয়েছে। আর যে শিল্পী যে ঘরানাটাই চুজ করুক না কেন, আমি অ্যাজ এ ক্ষুদ্র সঙ্গীত শিল্পী হিসেবে আমার কাছে মনে হয় যেটা যে শাস্ত্রীয় সঙ্গীত সবারই শেখা উচিত।
বা কারণ ওখান থেকেই তো আসলে গান শেখার যাত্রাটা বেসিকটা শুরু তৈরি হয়। হয় তো এখান থেকে। আপনি যেহেতু তরুণ প্রজন্মের শিল্পী, আপনার কাছে কি মনে হয় যে আমাদের জেনারেশনের মানুষজন কোন গান শুনতে বেশি পছন্দ করে বা কোনটাকে বেশি প্রাধান্য দেয়? আমাদের দেশে যদি আপনি ডিপলি চিন্তা করে বলেন তাহলে আমার কাছে মনে হয় যে লোকসঙ্গীতটা এদেশে মানুষ সবচেয়ে বেশি শোনে। আচ্ছা। কারণ যত দিন যাচ্ছে আমি দেখছি যে এই মানে বাংলাদেশের লোকসঙ্গীতটা তো অনেক বেশি সমৃদ্ধ, অনেক মরমী কবি এদেশে এসেছেন, গান লিখেছেন, সুর করেছেন। মানে যত দিন যাচ্ছে এগুলো আস্তে আস্তে করে আরও বেশি এটা প্রকাশনার জায়গাটা আরও বেশি ডেভেলপড হচ্ছে। পাশাপাশি এদেশের চলচ্চিত্র গানের একটা স্বর্ণালীর সময় পার হয়েছে। এখনও যে ভালো ভালো গান হচ্ছে না তা না, এখনও অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা গাচ্ছে। তো আধুনিক গান আর আপনার লোকসঙ্গীত এর পাশাপাশি নজরুল রবীন্দ্র তো আসলে আমাদের সবার অস্থিমজ্জায় লেগে আছে। সো আমার কাছে মনে হয় যে এই চারটা আঙ্গিকটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের শ্রোতারা খুব ভালোবাসেন। এবং লোক সংস্কৃতি যে আমাদের দেশে সমৃদ্ধ, এই কথাটা যে বললেন এটা আসলে কি ভীষণ সত্য। এবং লোক সংস্কৃতিকে সংরক্ষণ করার জন্য আমাদের আসলে এখন উদ্যোগ নেওয়া উচিত। আমাদের এত সুন্দর সুন্দর গান, লোককথা, রূপকথা, গল্প আছে, এই সব কিছু আমাদের সংরক্ষণ করা উচিত। এবং আপনার গান থেকে যেহেতু আসলাম, আপনার যে সর্বশেষ গানটি সেটাও আমরা একটু দর্শকদের সাথে নিয়ে দেখে আসি। প্রিয় দর্শক, এবং ইমরান, এই যে ভালোবাসা যাচাই, দর্শকদের ভালোবাসাটা কতটুকু যাচাই করতে পেরেছেন এই গানের মধ্য দিয়ে? দর্শকদের কাছে কেমন রেসপন্স পেয়েছেন? আসলে এটা তো একটা লেভেল কোম্পানি থেকে রিলিজ হয়েছে। তো এই কোম্পানিটা অ্যাকচুয়ালি বাংলাদেশের সবচেয়ে শুরু থেকে আপনি যদি বলেন যে অনলাইন বেসড যে বিজনেসটা এরা সবার আগে স্টার্ট করছে। স্পটিফাই, ডিজার সহ মানে গানা মিউজিক, মানে যেখানে সেই 2008 থেকে এদের ভীষণ ছিল যে গানের মানে ইউটিউবের বাইরে আর মানে কি হতে পারে অ্যাকচুয়ালি। তো সেই বাজারটা এরা ক্রিয়েট করছে, প্রোটিউন বিডি। তো এরা ইউটিউবের থেকে অ্যাকচুয়ালি ওই অনলাইনেই সবচেয়ে বেশি ওদের ফোকাস থাকে। তো অনলাইনে আমাকে যে কর্ণধার এই প্রোটিউন বিডির উনি বলেছেন, গানটি লিখেছেন উনি প্রসেনজিৎ ওঝা, তো বলেছেন যে অনলাইনে খুব ভালো যাচ্ছে গানটা। বা এবং একটি দীর্ঘ সময়ের প্রতিষ্ঠান যেহেতু তাদের রিচ বেশি থাকবে। স্বর্ণা, আপনার কাছে রিচের কথায় যেহেতু আসলাম, এখন তো আসলে কন্টেন্টের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। এই যে আমরা একটু রিলস দেখি, 3 সেকেন্ডের বেশি মনোযোগ ধরে রাখতে পারি না, এই এরাতে এসে শিল্পী হিসেবে টিকে থাকার লড়াইটা কেমন? ওই যে সুন্দর সুন্দর গান বের করা এবং দর্শকের অনুভূতিকে নিয়ে তারা কি চায় সেই জিনিসটা আগে যাচাই করে গান তৈরি করা। এখন আসলে কম্পিটিশনের মধ্যে আছি আমরা। আগে তো যে কোনো গান এখনও আমরা যারা আছি কভার করি আমরা শিল্পীরা, কিন্তু আমাদের গান মার্কেটে স্থিরবর্তী রাখার জন্য আমাদের অনেক কষ্ট করা লাগে। এবং হুক লাইনটা দিয়ে হচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়াতে অনেক টিকটক করে আর অনেক কিছু করে। তো ইতিমধ্যে আমার যে গানগুলো আছে সেগুলো খুবই বেশি ভাইরাল হয়েছে, খুবই মিলিয়ন পার হয়ে যাচ্ছে ক্রিয়েশন যেগুলা। তো এই জায়গাটা আমার ভালো লাগে কম্পিটিশনের মধ্যে থেকেও, যে এই যে মানুষ আমাকে চিনছে এবং কাজ করা হচ্ছে। একটা গান আছে দিলের রানী, এই গানটা খুবই বেশি ভাইরাল হয়েছে। গানটি অনেক বেশি ভাইরাল হয়েছে গানটি, এবং গানটি মিউজিক করেছে ফরাদ ভাইয়া এবং গেয়েছি আমি এবং আকরাম খান ভাইয়া। এবং গানটি আইকে মাল্টিমিডিয়া থেকে, এমকে মাল্টিমিডিয়া থেকে রিলিজ হয়েছে মোশাররফ ভাইয়া। তো ভালোই লেগেছে। এই গানটি যখন রিলিজ হয় তখন আমি ভাবছিলাম যে আসলে দর্শক কতটুকু পছন্দ করবে, বাট আফটার অল সুন্দর গানটি দেখলাম, আসলে কেন যে জনপ্রিয়তা পেয়েছে সেটি আমরা এখানে বসে অনুভব করতে পারছি। ধন্যবাদ। এবং আঁখি হালদারের কাছে যদি আবার আসি, যে সেম প্রশ্নটাই, শাস্ত্রীয় সঙ্গীতকে আসলে তো টিকিয়ে রাখার কিছু নেই, কারণ এগুলো কালজয়ী। এরপরেও এই সোশ্যাল মিডিয়ার যুগে আসলে শিল্পী হিসেবে টিকে থাকা বা হচ্ছে শিল্পী হিসেবে কি অনুভূত হয় যে এত কিছু হচ্ছে আশেপাশে? আসলে টিকে থাকাটার জন্য লড়াই করার দরকার নেই। তুমি যদি মন থেকে গানটাকে ভালোবাসো, গানটাকে চর্চা করো, আমার মনে হয় তুমি নিজে থেকে যে টিকে গেলে সেটাই সবচেয়ে বড় টেকা। এই টিকটক বলো, মানে হয়তো ওদের থেকে আমি একটু ডিফারেন্ট মতামত দিচ্ছি এখানে, হয়তো যুগটাও আলাদা হয়তো হতে পারে। আমি যেহেতু পড়াই ছাত্রছাত্রীদের, তো যে তুমি মাত্র বললে যে 30 সেকেন্ডের রিলস ইজ রিয়েলি আ ব্যাড থিং। মানে এখন বাচ্চাদের ধারণ ক্ষমতা খুবই কমে গেছে, ওরা এখন অনেক বড় কিছু আর চিন্তা করতে পারে না, চিন্তা ভাবনাটা ছোট হয়ে গেছে। তো আমার মনে হয় যে তুমি চর্চা করো নিজের মতন, ভালো গুরুর কাছ থেকে গানটা শেখো, কারণ গান হচ্ছে গুরুমুখী বিদ্যা, তুমি একা একা এটা করতে পারবে না। সেগুলা দিয়ে যদি চর্চাটাই আসল হয়, তুমি অবশ্যই কোনো না কোনো সময় টিকে থাকতে হবে না, তুমি টিকে যাবে আসলে।
এবং যে কোনো কাজই আসলে মন থেকে ভালোবেসে করে নিজের তৃপ্তিটাই বড় কথা, বাইরে কি হচ্ছে হ্যাঁ, সেটা বাইরেও তুমি এই যে তুমি যখন গানটা করবে তোমার তো ভালো লাগবে, তোমার যখন ভালো লাগবে তখন দর্শকের ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার গুরু একটা কথা বলেছিল, আমি সবসময় বোনাদের কথা উদাহরণ দিই এই কারণে, কারণ আমরা ওনাকে অনেক বেশি ধারণ করি। সেখান থেকে বলেছে তুমি তো যখন গানটা গাইতে বসবে, স্টেজে কে আছে দেখবে না, ওই গানটারই একটা প্রতিচ্ছবি তুমি সামনে দেখতে পাবে যখন, তখন সেটা গান হয়ে উঠবে। বাহ, কি সুন্দর কথা। সত্যি হ্যাঁ, গানটা তখন একটা ছবি হয়ে যখন ফুটবে, দর্শক সেই গানটা নিবে, কারণ দর্শকও সেই ছবিটা তোমার সাথে দেখতে পাবে। বাহ। এবং আঁখি হালদারের ভবিষ্যতে কি কি করা বা খুব সাম্প্রতিক কি কি কাজ চলছে, কি কি পাবো আমরা? সাম্প্রতিক একটা নতুন চিন্তা নিয়ে কাজ করা শুরু করেছি, মাত্র রিলিজ হলে। সেটা হচ্ছে আমি আসলে 6টা ঋতুর গান করার ইচ্ছা পোষণ করেছি এবং শুরু করেছি। 6টা ঋতুর কাজ হবে এবং প্রত্যেকটি গানই নাচের গান হবে। আমার যে 19 সালের ফার্স্ট সিডি, সেটা তো চ্যানেল আই থেকে বেরিয়েছে। তারপরের সিডি, এখন তো আর সিডি হয় না ইমরান যেটা বললো, আমিও খুব শেষ পর্যায়ে আসলে কাজটি করেছিলাম 19-এ। তো এখন ওই ইউটিউবের মাধ্যমে হয়তো মিউজিক ভিডিও করে করে একটা ঋতুর গান রিলিজ করার ইচ্ছা আছে। শুভকামনা জানাচ্ছি, শীঘ্রই খুব সুন্দর 6টি গান পাবো আমরা, আশা করছি। এবং ইমরান খন্দকার, আপনার কি কি কাজ চলছে বা কি পাচ্ছি আমরা? আমি খুবই সম্প্রতি হচ্ছে 100 জন শিল্পীর 100টা গানের একটা লোকসঙ্গীতের প্রজেক্ট ডিজে রাহাত ভাই করতেছেন। তো ওইটাতে আমি একটি অসাধারণ গান গেয়েছি। গানটা সম্ভবত জুনের শেষের দিকে রিলিজড হবে। ওটার মিউজিক ভিডিও শ্যুট হয়ে গেছে। আর এর পাশাপাশি সোমেশ্বর অলির লেখা চাঁদের বুড়ি শিরোনামে একটা গান আমি ওটা কম্পোজিশন করছি, শুরু করেছি। গানটাও আমার ইচ্ছা আছে কুরবানিদের পরপরই ওটা রিলিজ দিয়ে দেবো। ইমরানের জন্য শুভকামনা জানাচ্ছি। এবং প্রথমে বলেছি যে লোকসঙ্গীত যারা সংরক্ষণ করছে তাদের প্রতি তো সাধুবাদ জানানো একদম আবশ্যক কর্তব্য। স্বর্ণার কি পাবো আমরা ভবিষ্যতে? আজকে একটা সুখবর আমার জন্য, এবং আজকে আমার 2টো গান রিলিজ হবে বিকেলে। তার মধ্যে থেকে একটি হচ্ছে মাটির একখান ঘর বানাইয়া, এই গানটি আমি এবং সায়েদ অমি ভাই গেয়েছি এবং গানটি কম্পোজিশন করেছেন এন ফরাদ ভাইয়া। তো আমি খুব এক্সাইটেড এটা নিয়ে। আমাদের 3 জনের পক্ষ থেকে এবং চ্যানেল এর পক্ষ থেকে স্বর্ণাকে আজকে অভিনন্দন। ধন্যবাদ। ভালো হবে। তার মানে আজকে খুব এখানে বসে এক্সাইটমেন্ট কাজ করছে। এবং এই গানটি অলরেডি একটু করে রিলিজ হয়েছে, একটু করে যাতে সবাই দেখতে পারে, এরকম একটা ট্রেইলার টাইপের একটু। ওইটা হয়তো বা আমি একটু গাইতে পারি, একটু শোনাতে পারি। হ্যাঁ, অবশ্যই। মাটির একখান ঘর বানাইয়া 2 জনে থাকমু, শীতল পাটির বুকখানায় তোর মাথাটা রাখমু, তুই ছাড়াই চোখের ভাষা কেউ তো বোঝে না, তোর পরাণে পরাণ রাইখা দেখবো জোছনা, হো রাখিস রে তোর মন মাঝারে কোথাও রইব না। কি সুন্দর, এবং পুরো গানটি শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছি, অবশ্যই শুনবো এবং দর্শকরা আমাদের সাথে শুনবেন আশা করছি। আঁখি হালদার, আপনার কাছে যদি আবারও আসি, এই যে সব কিছু নিয়ে কথা বললাম, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, আপনার কেন মনে হলো যে ছোট থেকে যে আমি শাস্ত্রীয় সঙ্গীতেই বেশি গুরুত্ব দিব বা এটাই শিখতে চাই? শাস্ত্রীয় সঙ্গীত তো আসলে আমার ঘরানা রবীন্দ্রসঙ্গীত। আমি শাস্ত্রীয় সঙ্গীত ছোটকালে করেছি, সুরের ধারাতেই করেছি। একটি বিষয় যেটি করিনি সেটা হচ্ছে আরও হয়তো শেখা উচিত ছিল শাস্ত্রীয় সঙ্গীতের জায়গাটা। এখন তো রবীন্দ্রসঙ্গীতই করি, এখন ওই শাস্ত্রীয় সঙ্গীতের প্র্যাকটিসটা হয়তো করি, কিন্তু রবীন্দ্রনাথের গানে যতটুকু দরকার ঠিক অতটুকুই প্র্যাকটিস। আসলে রবীন্দ্রনাথ এত বিচিত্র গামী এবং রবীন্দ্রনাথ নামটাই এত মাহাত্ম্য ধারণ করে, তাকে তো শেষ করা সম্ভব না, আসলে একদমই সম্ভব না। এবং প্রত্যেকটা গানে যেভাবে প্রকৃতি, মানুষ, সবকিছুর সংমিশ্রণ, এই জীবনটাই আসলে রবীন্দ্রনাথকে যখন কেউ বুঝে ফেলে তখন সে আসলে সুখী হওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকে না। দেখো, রবীন্দ্রনাথের গানের সবচেয়ে বড় বিষয় কি, যে তুমি প্রতিটি মানুষের এক একটা ইমোশন হয়, সেটা দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, আনন্দ হতে পারে, এবং আমরা প্রতিটা মুহূর্তে রবীন্দ্রনাথের গানকে কিন্তু সে সময় ধারণ করতে পারি। এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা বড় বিশাল বিষয়, যে আমরা যে কোনো অনুভূতিতে তাকে খুঁজে পাই। আমরা কি একটু 2 লাইন গান শুনবো? হ্যাঁ, শুনতে পারি।
না খুবই আমরা একটা কাজ করি, সময় তো প্রায় শেষ হয়ে গেছে। আঁখি হালদারের কণ্ঠে 2 লাইন গান শুনতে শুনতে বিদায় নেব, তবে আগে দর্শকদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আড্ডা দিলাম গান নিয়ে। আসলে গান নিয়ে যখন কথা হয় তখন সেটি আর কথা থাকে না। ইতিমধ্যে অনেকগুলো গান শুনে ফেলেছি, কথা তখন সুর হয়ে আমাদের কানে বাজে, আমাদের মনে অনুভূত হয়। আশা করছি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আঁখি হালদারের কণ্ঠে গান শুনতে শুনতে বিদায় নেব। হ্যাঁ, ইমরান বলছিল যে রবীন্দ্রনাথের গান সবসময় আধুনিক, চির আধুনিক। আমরা মানে কালজয়ী। একসাথেও গাইতে পারি, তাই না? কারণ খুব কমন গান অবশ্যই। একসাথে। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমার শাখা কত ভালোবাসি, ভেবেছিল কোথা তুমি স্বর্গের